আধার উঠে ধীর পায়ে আলোর কেবিনে চলে যায়। আধার যেতে আগুনরা চলে আসে। এই রাত্রি সবার থেকে সব শুনে কান্নায় ভেঙে পড়ে। সুমিকে জড়িয়ে ধরে কাঁদে। সুমিও কেঁদে দেয়। আগুন সাফওয়ানকে বলে, সাবান, আমি একবার আধারের সাথে দেখা করব, খুব দরকার। ওকে যান, তবে বেশি সময় থাকবেন না। সাফওয়ানের কাঁধে হাত দিয়ে চলে যায়। আধার আলোর রুমে ঢুকতে যাবে তখনই আগুন ওর কাঁধে হাত রাখে। আধার পিছনে ফিরে তাকায়। আগুন বলে, আমি সব খোঁজ নিয়েছি। আধারের চোখ মুখ শক্ত হয়ে যায়। গম্ভীর কণ্ঠে বলে, বল। আলোকে একটা ফেক কল করা হয়েছিল আর বলা হয়েছিল তোর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই ও তাড়াতাড়ি তোর কাছে আসতে গিয়ে ওর রাস্তায় আলোর গাড়ি ধাক্কা মারে। পুরোটা পিভট প্ল্যান ছিল। আলোকে মারার ভাগ্যের জোরে বেঁচে গেছে বলতে পারিস। এমন ঘটনা কারোর বাঁচার কথা না। আধারের চোখ রক্তের ন্যায় লাল হয়ে গেছে। মাথার শিরা উপশিরা ফুলে উঠেছে। গম্ভীর গলায় বলে, কাজটা কার খোঁজ নে, তাকে আমার ডেরায় নিয়ে আয়। হুম। আগুন চলে যায়। আধার নিজেকে সামলে রুমে ঢোকে। বিছানায় তার জান পাখি কত নিশ্চিত হয়ে ঘুমিয়ে আছে। আধারের দৃষ্টিতে আলোর পেটের দিকে। আধারের দৃষ্টি আলোর পেটের দিকে। আধার ধীর পায়ে আলোর কাছে গিয়ে ওর পেটে হাত রাখে। কাপড় সরিয়ে কিস করে, সাথে সাথে ওর চোখ থেকে কয়েকটা পানি গড়িয়ে পড়ে আলোর পেটে। আধার বিড়বিড় করে বলে, তুমি কোনোদিনও জানবে না জান পাখি, যে তোমার গর্ভে আমাদের ভালোবাসার জয়ের প্রথম রাতের চিহ্ন ছিল। আমি তোমাকে কোনোদিনও জানতে দিব না। আর তাদের ছাড়বো না যারা আমাদের সন্তানকে এই পৃথিবীতে আসার আগে শেষ করে দিল। আই প্রমিস। আধার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে আলোর পেটে। পেটে গরম কিছুর স্পর্শ পেতেই আলো পিটপিট করে চোখ মেলে তাকায়। পেটে ভারী কিছু অনুভব করতেই আলো কষ্ট করে উঠে দেখে আধার ওর পেটে বুক গুজে কাঁদছে। আলো হেসে দেয়। আধারের বাচ্চামি দেখে কষ্ট করে হাতটা তুলে আধার মাথায় রাখে। আধার মাথায় কারো হাতের স্পর্শ পেতে আধার মুখ তুলে তাকায়। আলো হাসছে। আধার আলোর জ্ঞান ফিরেছে দেখে ওর গালে হাত দিয়ে পাগলের মতো বলতে থাকে, জান পাখি, জান পাখি, তুমি ঠিক আছো তো? কোথাও কষ্ট হচ্ছে না তো? বলো আমাকে। আধার আলোর মুখে চুমুর বর্ষণ করতে থাকে। দাঁড়াও, ডক্টরকে ডেকে আনি। আধার চলে যেতে নিলে আলো ওর হাত ধরে বলে, আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হয়নি তো? তখন ফোনটা। আধারের বুকে প্রশান্তির ছোঁয়া ছেয়ে যায়। মেয়েটা নিজের চিন্তা না করে ওর চিন্তা করছে। আধার আলোর চুলে হাত বুলিয়ে দিয়ে কপালে ভালোবাসার পরশ দিয়ে বলে, আমার কিচ্ছু হয়নি জান পাখি, আমি একদম ঠিক আছি। তোমার সাথে কেউ মজা করেছিল। ও, আমার পাশে একটু বসুন না। আধার আলোর পাশে ওর হাত ধরে বসে পড়ে। দুজনেই দুজনের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ আলো বলে, জানেন আধার, আমি না একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? ব্রু কুচকে জিজ্ঞেস করে আধার। আমি না দেখেছি আমাদের সন্তান আমাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছে, তারপর পুরো অন্ধকারে মিলিয়ে গেল। অদ্ভুত না বলুন? সন্তান আসবে কোথা থেকে? আধার চমকে আলোর দিকে তাকায় আর ভাবে, মায়েরা বোধ হয় এমনই হয়, না জেনেও সন্তানকে অনুভব করতে পারে, তাদের বিপদের আভাস পেয়ে যায়। আমি কথা দিচ্ছি জান পাখি, যাদের জন্য তুমি তোমার প্রথম সন্তানকে অনুভব করতে পারোনি, তাদের আমি এই পৃথিবীর বুকে শ্বাস নিতে দেব না। কি ভাবছেন? আলোর ধাক্কা আধার বাস্তবে ফিরে আসে। হ্যাঁ, আসলেই অদ্ভুত। আধার নিচু স্বরে বলে আলো এক প্রকার লাফিয়ে বলে ওঠে, আধার জানেন, আজ যখন আমি রাস্তায় পড়েছিলাম তখন একজন লোক আর একজন মহিলা আমাকে হসপিটালে নিয়ে এসেছে। বিশ্বাস করুন আধার, মহিলাটাকে বড্ড মায়াবী লেগেছিল। আর সবচেয়ে অদ্ভুত কি জানেন, ওই মহিলা আর আপনার চেহারা হুবহু মিল, যেন আপনার মা, যেন আপনারা মা ছেলে। আধার চমকায়। কি বলছে এসব আলো? আমার মা বাবা তো সেই কবে মারা গেছে। আজ এত বছর পর আলো হঠাৎ এমন কথা কি করে বলল? এত রহস্য কেন হয়ে যাচ্ছে বাবা মায়ের মৃত্যুটা? আমার প্রশ্নের উত্তর ওই অজানা লোকটাই দিতে পারবে। নিজের মনে মনে এসব ভাবছিল তখনই সবার রুমে আসে। আধার আলোকে সবার সাথে কথা বলতে বলে বাইরে চলে যায়। ওই লোকটা আর মহিলাটা কে হতে পারে? আধার বাইরে আছে, সব খুঁজে বের করতে হবে ওকে। অনেক রহস্য লুকিয়ে আছে যা এবার টেনে বের করবে
আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে আধার আজ সব ঠিক থাকলে ওর জান পাখি আর ওর অনাগত সন্তানকে নিয়ে মেতে থাকতো। প্রকৃতি বড় নিষ্ঠুর, আধারের কাছে ছোটবেলায় ওর বাবা মাকে কেড়ে নিল, আর এখন ওদের ভালোবাসার চিহ্নকে। এসব ভেবে দুফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ে। এমন সময় শব্দ করে ওর ফোনটা বেজে ওঠে। আধার ফোন হাতে নিয়ে দেখে সেই অচেনা নম্বর থেকে কল এসেছে। আধার কল ধরে, কিন্তু ওপাশ থেকে কেউ কোনো কথা বলে না। আধার চুপ থাকে। অনেকক্ষণ চুপ থাকার পর আধার শব্দ করে। কে আপনি? সাথে সাথে ফোনটা কেটে যায়, যেন কেউ ওর গলার আওয়াজের অপেক্ষায় ছিল। আধারও কিছুটা অবাক হয়। আবার আবার একই নম্বরে কল করে, কিন্তু ফোনটা বন্ধ পায়। আধার একটা দীর্ঘশ্বাস ফেলে তখনই আবার কল আসে। এবার কলটা করেছে আগুন। আধার ফোনটা ধরতেই ওপাশ থেকে আগুন বলে, তোর কাছে যে নম্বরটা থেকে কল আসতো সেই নম্বরটা মিস্টার সিয়াম সুলতানের। আগুন বিজনেসম্যান হলেও একজন হোয়াইট হ্যাকার, যে শুধু আধারের জন্য কাজ করে। খুব প্রয়োজন ছাড়া আগুন হ্যাকিং এ প্রবেশ করে না। আধার এখন শিওর অনেক বড় মায়াজাল ওর চারপাশে ছড়িয়ে আছে। এতদিন চোখে পড়েনি, এখন পড়ছে। তাই তো ও খুঁজতে চায় সেই অচেনা লোককে, যে হয়তো ওর সব প্রশ্নের উত্তর দিতে পারবে। কে সিয়াম সুলতান? ভ্রু কুচকে জিজ্ঞেস করে আগুন আমতা আমতা করে বলে, তোর বাবার বেস্ট ফ্রেন্ড পুলিশ কমিশনার সিয়াম সুলতানা। কিন্তু 22 বছর আগে আঙ্কেল আন্টির মৃত্যুর সময় সে ঘায়েল হয়ে যায়। আধার থমকে যায়। ভ্রু জোড়া কুচকে এলো। তার বাবার বেস্ট ফ্রেন্ড এত বছর পর হঠাৎ করে কোথা থেকে এলো, সে তো এসব ব্যাপারে জানতো না। আধার কল কেটে দেয়। মাথায় এখন অনেক কথা ঘোরাঘুরি করছে। কিছু একটা ভেবে এখন এসব কথা মাথা থেকে বের করে দেয়। এখন তার জান পাখিকে নিয়ে ভাবতে হবে। তাকে আগে সুস্থ করে তুলতে হবে, তারপর এসব নিয়ে ভাববে সে। মন থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়, কিন্তু সে এমনি সব ছেড়ে দিবে না। তাড়াতাড়ি ফোন বের করে কল করে ওর একজন লোককে। হ্যালো, একটা কাজ আছে তোমার জন্য। জি স্যার, বলুন। পুলিশ কমিশনার সিয়াম সুলতান হঠাৎ কোথায় গেল, তার পরিবার কি হয়েছিল, 22 বছর আগে কি হয়েছিল, উনি কোথায় চলে গেল, সব খোঁজ নিয়ে জানাও। ওকে স্যার। আধার ফোন কেটে হাসপাতালের ভিতরে যাওয়ার জন্যে পা বাড়ায়। তখনই দেখে ওর দাদু আর চাচ্ছু এসেছে। আধারের কপালে চিন্তার ভাঁজ পড়ে। ও আলোর বিষয়ে ওই বাড়িতে কিছুই জানায়নি, তাহলে জানলো কি করে? আধারের কাছে আসতেই আধার জিজ্ঞেস করে, তোমরা এখানে? তুই একবারও জানালি না যে আলো দিদি ভাই এর এমন অবস্থা? আধারের কথা শেষ করতে না দিয়ে রাইহান চৌধুরী বলেন, চল ভিতরে গিয়ে বৌমাকে দেখে আসি। বলেই রাইহান চৌধুরী আর আলতাফ চৌধুরী ভিতরে চলে যায়। আধার সেদিকে তাকিয়ে কিছু একটা ভেবে দ্রুত পায়ে আলোর কেবিনের দিকে যায়। আধার আলোর অ্যাক্সিডেন্টের পর আর কাউকে বিশ্বাস করতে পারছে না। এমনকি তার নিজের দাদু আর চাচ্ছু কেউ না। আধার কেবিনে ঢুকে দেখে ওর দাদু আলোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আধার চুপচাপ গিয়ে আলোর পাশে দাঁড়ায়। আলতাফ চৌধুরী আর রাইহান চৌধুরী আলোর সাথে কিছু কথা বলে বেরিয়ে যায়। ডক্টর এসে আলোকে চেক আপ করে যায়। পরের দিন আধার ডক্টরকে বলে আলোকে আজই নিয়ে যাবে। ও কোনো রিস্ক নিতে চায় না। ডক্টর প্রথম তো রাজি হচ্ছিল না, কিন্তু আধারের জেদ আর ধমকে রাজি হয়ে যায়। আধার আলোর সাথে ওর মাকেও নিয়ে যাবে। আধার সব সময় আলোর সাথে থাকবে না, বাইরের কাউকেও বিশ্বাস করে না, তাই বেস্ট অপশন আলোর মা। আলোকে নিয়ে আধার বাসায় আসে। আলোর পায়ে ফ্র্যাকচার হওয়ার জন্যে আলোকে কোলে করেই রুমে নিয়ে আসে। বিছানায় বসিয়ে দিয়ে কড়া গলায় বলে, আমার অনুমতি বিনা 1 ইঞ্চিও নড়বে না, না হলে থাপড়িয়ে গাল লাল করে দিব। এমনি তোমার অনেক শাস্তি বাকি আছে, ভেবো না অসুস্থ বলে পার পেয়ে যাবে। আলো ভয়ার্থ চোখ আধারের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, আমি আবার কি করলাম? কি করেছো সেটাও আমাকে বলতে হবে? তোমার জেদের জন্য আমি তোমাকে ফুচকা এনে দিয়েছিলাম, বাসার সবাইকে নিয়ে খাওয়ার জন্য। তোমার সমস্যা আছে জেনেও তুমি 30টা ফুচকা একসাথে খাও কেন? আনসার মি ড্যাম ইট। আলো কেঁপে ওঠে ওর ধমকে। আধার আবার বলে,
তোমার মতো গাধা মেয়ে দুটো দেখিনি আমি। একজন বললো আর তুমি ছুটলে তার কথা বিশ্বাস করে। আজ তোমার কিছু হলে আমি কি করে বাঁচতাম বলো? আধার শক্ত করে আলোর বাহু চেপে ধরে বলে। আলো চুপচাপ বসে আছে, যাতে আধারের রাগ আরো দ্বিগুণ হয়ে যায়। আলো বাহু আরো শক্ত করে চেপে ধরে বলে, কি হলো বলো? কেন এত পোড়াস আমাকে? তোকে ভালোবাসা কি আমার কোনো কোনো ভুল? যা নিষেধ করি তাই করিস। তোর কি মনে হয় এমনি এমনি তোকে সবাই বাড়ি থেকে বের করে দিত না? না, আমার আদেশ ছিল। তোকে আমার থেকে কেড়ে নেওয়ার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। কেন বুঝিস না? বাবা মাকে সেই কবে হারিয়েছি। তোকে হারালে আমি বাঁচবো না, শেষ হয়ে যাব। আধার বলতে বলতে আলোর পেটে নেমে আসে। আলো বুঝতে পারলো নিশ্চিত কোনো সমস্যা হয়েছে, আর সেটা খুব বড়। আলো ওর পেটে ভেজা অনুভব করতেই আলো বুঝতে পারে আধার কাঁদছে। আলোর মন অনুতাপে ভরে ওঠে। সত্যি তো আমি মানুষটাকে শুধু কষ্টই দিই। এরপর থেকে ওনার কথার অবাধ্য হব না। মনে মনে ভেবে আধারের মাথায় হাত রাখে। প্রেয়সীর হাতের কোমল ছোঁয়া পেয়ে আধার আলোকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তারপর ওর পেটে গভীরভাবে ঠোঁট ছোঁয়ায়। আলো আধারের মাথায় ঠোঁট ছুঁয়ে বলে, সরি, আর কখনো আপনার কথার অবাধ্য হব না, প্রমিস। আধার কিছু বলে না। দুজনেই অনেকক্ষণ ওভাবে থাকে। তারপর আধার উঠে বলে, তোমার খাবারের সময় হয়ে গেছে। আমি আম্মুকে বলছি খাবার নিয়ে আসতে। আলো মাথা নাড়ায়। আধার চলে যায়। আধার আলোর মাকে একা ডেকে বলে, আম্মু, আমি আপনাকে কিছু কথা বলবো, প্লিজ মন দিয়ে শুনবেন। এর সাথে আলোর সেফটি জড়িয়ে আছে। কি কথা বাবু? আম্মু, আমি যখন বাসায় থাকবো না তখন আপনি সবসময় ওর সাথে থাকবেন। আর আপনি ছাড়া কেউ ওর খাবার যেন না বানায়। এই 1 মাস আপনি সে সব খেয়াল রাখবেন। পারবেন তো? এমন কি বলছিস বাবু? নিজের সন্তানকে রক্ষা করতে মা সব পারে, তারপরও মেয়েটা এটা জানতে পারলো না ও নিজের সন্তান। সাদিয়া বেগম আর কিচ্ছু বলার আগে আধার তাকে থামিয়ে দিয়ে গম্ভীর গলায় বলে, আম্মু, এ কথা যেন আর না শুনি, ভুলে যান। সাদিয়া বেগমও আর কিচ্ছু বলে না। আধার আলোর জন্য স্যুপ বানাতে বলে চলে যায়। সাদিয়া বেগমও কাজে লেগে পড়ে। আধার ফোনে কিছুক্ষণ কথা বলে। তারপর সাদিয়া বেগমের কাছে এসে আলোর খাবার নিয়ে রুমে চলে যায়। আলো ফোনে কারোর সাথে কথা বলছে আর হাসাহাসি করছে। আধার খাবারের ট্রে রেখে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে দেখে আলো এখনো কানে ফোন ধরে বসে আছে। আধার গিয়ে টান মেরে ফোনটা নিয়ে কল কেটে দেয়। আলো আধারের দিকে তাকিয়ে থাকে। ফোনটা কাটলেন কেন? এত কথা কার সাথে বলা হচ্ছে? রাত্রির সাথে। কেন, জেলাস? অবশ্যই জেলাস। আমি যখন থাকবো তখন তুমি অন্য কারোর সাথে কথা বলবে না, বুঝতে পেরেছো? আলো মাথা নাড়ায়। আধার ওর পাশে বসে ওকে স্যুপ খাইয়ে দেয়। আলো প্রথমে নাক সিটকালেও আধার এর এক ধমকে চুপচাপ খেয়ে নেয়। আমি আর খাবো না, প্লিজ। জান পাখি এমন করে না, আর একটু আছে, খেয়ে নাও। এসব ঘুষ ফুস আমি খাবো না। এর থেকে ভালো আপনি বিরিয়ানি নিয়ে আসেন। না, ডক্টর তোমাকে 1 মাস অয়েলি খাবার বা ভারী খাবার খেতে নিষেধ করেছে। অদ্ভুত, পেয়েছি পায়ে ব্যথা, তার জন্য ওসব খাবার কেন খাওয়াবেন? ভ্রু কুচকে জিজ্ঞেস করে। আধার ওর দিকে গরম চোখে তাকিয়ে বলে, ডক্টর তুমি না, যে তোমাকে অপারেট করেছে সে? আলো কাছুমাছু মুখ করে বলে, যে আমাকে অপারেট করেছে সে। তাহলে তার থেকে কি তুমি বেশি বোঝো? না। চুপচাপ পুরোটা শেষ করো, আমি ওষুধ নিয়ে আসি। আধার আলোকে সুপের বাটি ধরিয়ে দিয়ে চলে যায়। ভুলে ঔষধ নিচে রেখে এসেছে। আধার চলে যেতেই আলো চোখ মুখ কুচকে নেয় আর বলে, হাসছে এসব ঘাস ফুসি। এতটা খেয়েছি, সেটাই এই ঘাস ফুসের স্বাদ কপালের ভাগ্য। কথায় আছে না, হাতি গর্তে পড়লে চামচিকাতেও লাথি মারে। খাবো না আমি এসব। বলেই যতটুকু স্যুপ ছিল সবটুকু খাটের পিছনে ফেলে দেয়। তারপর সুন্দর বাচ্চাদের মতো বাটিতে ট্রেতে রেখে দেয় আর এমন ভাব ধরে যেন পুরো স্যুপটা ও খেয়ে ফেলেছে। আধার ঔষধ নিয়ে এসে দেখে স্যুপের বাটি খালি। ও ভেবেছিল আলো স্যুপ নিয়ে বসে থাকবে, কিন্তু স্যুপের বাটি খালি দেখে ভ্রু কুচকে সেদিকে তাকিয়ে থাকে। আবার আলোর দিকে তাকায়। আলো ইনোসেন্ট ফেস নিয়ে বসে থাকে।
আধার আর কিচ্ছু না বলে ওকে ঔষধ খাইয়ে চলে যায়। তোমাকে আমি বলেছিলাম না আলো যাতে না বাসে, কি কাজ করলে যে বেঁচে গেল? আমি তো একজনের ঠিক করেছিলাম, আলোর বাঁচার কোনো চান্স ছিল না। কই মাসে যান ওই মেয়ে, ওই মেয়ের জন্য আমাদের ধ্বংস নেমে আসবে। তাহলে এখন ওকে শেষ করে দিন। এটা তো আপনার জন্য আরো সহজ হয়ে গেছে। হ্যাঁ তাই তো, তোমার মতো বুদ্ধি নিয়ে চললে আমার হয়ে গেছে। আধার এখন আরো সতর্ক হয়ে গেছে। তোমার কি মনে হয় আধার আলোকে এখন একা ছাড়বে? আমার আলোকে এক রাতের জন্য চাই। অর্ক ফট করে বলে ওঠে। লোকটা ওর দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার মেয়ের সাথে ধোঁকা করার চেষ্টাও করবে না। অর্ক তাচ্ছিল্য হেসে বলে, আপনার মুখ থেকে ধোঁকা শব্দ মানায় না শ্বশুর বাবা। যে নিজের স্ত্রীর সামনে, নিজের প্রেমিকার সামনে শারীরিক মিলন করতে পারে তার মুখে এসব মানায় না। তাছাড়া আপনার মেয়ে কি ধোয়া তুলসীর পাতা? লোকটা চিৎকার করে বলে, অর্ক, চেঁচিয়ে লাভ নেই, আপনার ব্যাপারে সব আমার জানা। আর সোনালিও তো আপনার অবৈধ সন্তান। কথাগুলো বলে অর্ক চলে যায়। লোকটা রাগে গজগজ করতে থাকে, রুমে থাকা সমস্ত জিনিস ভাঙচুর করতে থাকে। তারপর কিছু ভেবে কুটিল হাসি দেয় আর বলে, এবার আধার আর আলোকে দূরে সরাতে কেউ আটকাতে পারবে না। এত সহজ আধার আর আলোকে আলাদা করা? এরা একে অপরের পরিপূরক মৃত্যু ছাড়া এদের আলাদা করা যাবে না। দেখতে দেখতে 1 মাস চলে গেছে। এই 1 মাসে আধার আলোর পুরো খেয়াল রেখেছে। আলোর জন্য 1 মাসের সমস্ত মিটিং ক্যান্সেল করেছে। যেগুলো খুব বেশি দরকারি সেগুলো বাসায় বসে ভিডিও কনফারেন্স করে সেরে নেয়। কিন্তু এটা আলোর জন্যে খুব একটা সুখকর না। সারাদিন বাসায় বসে বসে আধার ওকে জ্বালিয়ে মারে। সকালে আলো একটু একটু করে লাঠির ওপর ভর করে হাঁটার চেষ্টা করছে, কিন্তু তেমন ভাবে পাচ্ছে না। হঠাৎ আধার ওর লাঠি টেনে নেয়। আলো পড়ে যেতে নিলেই আধার ওকে ধরে ফেলে। কি হলো এটা? এবার এটা ছাড়া হাঁটার চেষ্টা করো, আমি আছি তোমার পেছনে। তুমি 1 মাস অফিসে যাও না, এইটা অফিসের ক্ষতি হচ্ছে না? আমি এখন মোটামুটি ঠিক আছি। তোমাকে এত ভাবতে হবে না, আমি সব সামলে নিব। এবার হাঁটার চেষ্টা করো। আলো আর কথা না বলে একা একা হাঁটার চেষ্টা করে। যদিও আজ থেকে না, আরো আগ থেকে রোজ আধার ওকে হাঁটায়। আরো সফলও হয়েছে। হাঁটতে পারে, তবে তত ভালো মতো না, একটু কষ্ট হয়। আলো আস্তে আস্তে হাঁটতে থাকে। তখন আলোর মা আসে ওদের কাছে। বাহ, এখন তো দেখছি পুরো সুস্থ হয়ে গেছে আমার মেয়েটা। আমার আর চিন্তা নেই। বাড়ি থেকে কল আসছে, এবার আমাকে যেতে হবে। কিন্তু আম্মু, এত তাড়াতাড়ি আর কিছুদিন থেকে যান না। হ্যাঁ আম্মু, উনি ঠিক বলেছে, আর কিছুদিন থেকে যাও। এতদিন তো শুধু সেবাই করলে। মেয়েকে সেবা করতে কি কষ্ট হয় নাকি? পাগল মেয়ে। আলোর গালে হাত রেখে বলে, তাও আম্মু। না বাবু, তোরা আসিস সময় করে। আচ্ছা ঠিক আছে, আপনাকে গাড়ি করে পাঠিয়ে দেব। মিসেস সাদিয়া দুজনের মাথায় হাত বুলিয়ে চলে যায়। রাতে আধার আলোকে নিজের হাতে খাইয়ে দেয়, তারপর নিজেও খেয়ে নেয়। আলোকে শুইয়ে দিয়ে আধার নিচে পানি নিতে চায়। যদিও আলোর কাজ, কিন্তু এই 1 মাস ওটা আধারের কাজ হয়ে গেছে। যদিও আলো এগুলো বেশ এনজয় করে, যেমন রোজ বিছানা গোছানো, পানি নিয়ে আসা, এমন সব কাজ আধারই করে। আধার জীবনে এমন কাজ করেনি, ওর সব কাজ সার্ভেন্টরা করে দিত। কিন্তু যেদিন থেকে আলো বউ হয়ে এসেছে, আধারের ঘরে অনুমতি বিনা সবার প্রবেশ নিষেধ করে দিয়েছে। আলো আধারের বুকে মাথা রেখে শুয়ে পড়ে। আলো ঘুমোচ্ছে না দেখে আধার জিজ্ঞেস করে, কি হয়েছে জান পাখি, ঘুমাচ্ছ না কেন? আলো আধারের গেঞ্জির বোতাম ঘোরাতে ঘোরাতে বলল, এমনি ভালো লাগছে না। আধার আলোর মাথায় কিস করে বলে, কি হয়েছে বলো আমাকে, কিছু জানতে চাও? আলো আধারের বুক থেকে মাথা তুলে বিড়ালের মতো চেয়ে বলে, আপনি আমার মনের কথা কি করে বুঝে যান বলুন তো? আধার মুচকি হাসি দিয়ে আলোর ঘাড় ধরে টেনে নিজের মুখের সামনে এনে ঠোঁটে হালকা কিস করে বলে, আমি না জানলে কে জানবে জান পাখি, বলো কি জানতে চাও? আলো অনেকক্ষণ ধরে আমতা আমতা করে বলে, আপনি তখন বলেছিলেন আমাদের সবাই আলাদা করতে চাচ্ছে।
কেন বলেছিলেন এমন? আধার আলোর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর গম্ভীর গলায় বলে, তুমি সত্যি সব জানতে চাও? আলো মাথায় নাড়িয়ে হ্যাঁ বলে।